আমরা হচ্ছে আজকের যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে আসলে গত দিনেরই কন্টিনিউশন। তো আমরা গতদিন হচ্ছে গিয়ে পিএন ডায়োডের যে পিএন জাংশন যে ডায়োড আছে, পিএন জাংশন ডায়োডের আমরা হচ্ছে গিয়ে কারেন্ট ভোল্টেজ রিলেশন এটা আমরা আসলে ডিরাইভ করে দেখেছি। ঠিক আছে, তো আমি আজকে যেটা করব, গতদিনে আলোচনার কিছু জিনিস আসলে বলা হয়নি। যেটা হচ্ছিল গতদিন আমাদের আসলে ক্লাসে অনেক সময় চলে গেছিল, যার কারণে বেশি কিছু বলি নাই। তো আজকে আমি ওই গতদিনেরই সূত্র ধরে কিছু কথাবার্তা বলবো। এবং এই যে এই ডিরাইভেশনটা সেটা আরেকটা ওয়েতে করা যায়। আমরা গতদিন যে ডিরাইভেশনটা দেখেছিলাম সেটা ছিল শর্টলি আইডিয়াল ডায়োড অ্যাপ্রক্সিমেশন। তো এটা ছাড়া আরেক ধরনের অ্যাপ্রক্সিমেশন আছে যেটাকে আমরা বলি চার্জ কন্ট্রোল অ্যাপ্রক্সিমেশন, এবং ওই অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে কিভাবে করে আমরা হচ্ছে কি এই কারেন্টটা নিয়ে আসতে পারি সেটা আমরা একটু দেখবো। তো আমি গতদিনের যে যা আলোচনা করেছিলাম সেটা একটু জাস্ট রিভিউ করে আমি আজকে আলোচনা শুরু করতে চাই। আমি হচ্ছে গতদিনের রিভিউ থেকে আসলে শুরু করতে চাচ্ছি, যেহেতু গতদিনের টপিকের একটা সর্ট অফ বলা যায় কন্টিনিউশন। তো যেটা হচ্ছে যে আমরা জানি একটা পিএন জাংশন যদি আমি তৈরি করি তাহলে যেটা হয় যে এইখানে ইনিশিয়ালি কিছু ডিফিউশন হয়, এন সাইড থেকে পি সাইডে কিছু ইলেকট্রন এবং পি সাইড থেকে এন সাইডে কিছু হোল ডিফিউজ করে, এবং তার ফলে মাঝখানে একটা ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয়। ঠিক আছে, এবং আমরা জানি যদি এই এটা যদি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখি তাহলে আসলে আমরা বুঝতে পারি যে এখানে আসলে একটা এনার্জি ব্যারিয়ার তৈরি হয়। ঠিক আছে, যখন ডিফিউশনের ফলে ইলেকট্রন এন সাইড থেকে পি সাইডের দিকে যখন ইলেকট্রন যাওয়ার চেষ্টা করে তখন হচ্ছে কি এইখানে যে পটেনশিয়াল ব্যারিয়ারটা যেটা ডিপ্লিশন রিজিয়নের মধ্যে ফর্ম করে সেটা হচ্ছে কি এই ইলেকট্রনটাকে ডিফিউজ হতে বাধা দেয়। ঠিক আছে, তো আমরা আসলে যেটা জানি যে ডিফিউশন প্রক্রিয়ার ফলে আসলে কি হয়, ডিফিউশন প্রক্রিয়াটা কেন হয় সেটা হচ্ছে ঘনত্বের যে তারতম্য তার কারণে হয়। অর্থাৎ এক সাইডে যেমন যদি ইলেকট্রনের কথা বলি, ইনসাইড ইলেকট্রনের সংখ্যা পি সাইডে ইলেকট্রনের সংখ্যা চেয়ে বেশি, এজন্য ইনসাইড থেকে ইলেকট্রন পি সাইডে যাওয়ার কথা। তো এখন নরমালি আসলে কি হওয়া উচিত ছিল, নরমালি যেটা হওয়া উচিত ছিল যে যতক্ষণ পর্যন্ত উভয় স্থানের ইলেকট্রনের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন যতক্ষণ পর্যন্ত সমান না হয় ততক্ষণ পর্যন্ত এই ডিফিউশনটা কিন্তু চলতেই থাকা উচিত ছিল। কিন্তু এমনটা কিন্তু হয় না, না হয়ে যেটা হয় যে এই ডিফিউশনকে অপোজ করার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড সেখানে জেনারেট করে। ঠিক আছে, সেই ইলেকট্রিক ফিল্ড বা আমরা বলতে পারি যে এখানে একটা বিল্ট ইন পটেনশিয়াল জেনারেট করে, যে বিল্ট ইন পটেনশিয়ালটা এইখানে এন সাইডে যদি আমি একটা ইলেকট্রনের কথা বলি সেই ইলেকট্রনটাকে পি সাইডে আসতে সে বাধা দিবে। ঠিক আছে, এই যে এই অংশটুকু হচ্ছে তার জন্য ব্যারিয়ার বা বাধা, এই অংশটুকু হচ্ছে তার জন্য ব্যারিয়ার বা বাধা। সো বুঝতেই পারতেছেন যে ডিফিউশন প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতেছে এই কন্টাক্ট পটেনশিয়ালটা বা বিল্ট ইন পটেনশিয়ালটা, এবং এই বিল্ট ইন পটেনশিয়ালটাকে যদি আমি বাইরে থেকে কমাইতে পারি তাহলে কিন্তু এই ডিফিউশনটাকে আমি বাড়াতে পারবো। তো সেটার জন্য আমরা কি করি সেটা আমরা গতদিন বলেছি যে আমরা একটা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি। ঠিক আছে, কারণ হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস মানে কি, ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে যে আমার পি সাইডে আমি হচ্ছে কি হায়ার পটেনশিয়াল কানেক্ট করব আর এন সাইডে লোয়ার পটেনশিয়াল কানেক্ট করব। ঠিক আছে, অর্থাৎ এই দিকে এইখানে যে তীর চিহ্নটা দেখানো আছে সেটা হচ্ছে আমার বিল্ট ইন যে ইলেকট্রিক ফিল্ডটা ছিল। ঠিক আছে, তো তার আমরা হচ্ছে কি অপোজিট দিকে, ঠিক আছে, তার অপোজিট দিকে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করলে এই বিল্ট ইন পটেনশিয়ালটা কমে যাবে, অর্থাৎ বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডটা কমে যাবে, অর্থাৎ এখানে বিল্ট ইন পটেনশিয়ালটা কমে যাবে। ঠিক আছে, এবং সেখানে কি হয় সেটা আমি হচ্ছে গতদিন আমি আলোচনা করেছিলাম। এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখতে এরকম হবে, অর্থাৎ পি সাইডে যেহেতু পজিটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করার জন্য পি সাইডে ফার্মি লেভেল নেমে যাবে আর এন সাইডে ফার্মি লেভেল উঠে যাবে নেগেটিভ প্রান্তটা কানেক্ট করার জন্য এন সাইডে। এবং এই যে ফার্মি লেভেলের স্প্লিটিং সেটা হতেছে এই যে অ্যাপ্লাইড যে পটেনশিয়াল, ঠিক আছে, তার কারেসপন্ডিং এনার্জির সমান। হ্যাঁ, এবং এটার ফলে যেটা হচ্ছে যে ফার্মি লেভেলের স্প্লিটিং এর ফলে হচ্ছে কি এনার্জি ব্যারিয়ারের একটা পরিবর্তন আসতেছে। তো এনার্জি ব্যারিয়ার যেটা আমি বলতেছিলাম এখানে শুরুতে যে এই এনার্জি ব্যারিয়ারটি আসলে আমার ডিফিউশনটাকে বাধাগ্রস্ত করে। এখন যদি এই ব্যারিয়ারটাকে আমি কমাতে পারি কোনোভাবে তাহলে কি হবে, আমার ডিফিউশন আবার বেড়ে যাবে, অর্থাৎ ইনসাইড থেকে আবারও কিছু ইলেকট্রন, এটা হচ্ছে আমার ইনসাইড আর এটা হচ্ছে আমার ইনসাইড, ইনসাইড থেকে আর কিছু ইলেকট্রন আবার কি পি সাইডের দিকে ডিফিউশন প্রক্রিয়া আসার সুযোগ পাবে, অনুরূপভাবে কিছু হোলও হচ্ছে পি সাইড থেকে এন সাইডের দিকে আসার সুযোগ পাবে। ঠিক আছে, তো এভাবে করে আমরা যেটা করি যে এখানে হচ্ছে কি আমরা একটা ফার্মি লেভেলের একটা স্প্লিটিং বা থার্মাল ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করার মাধ্যমে আমরা এখানে একটা কারেন্ট আমরা এখানে ফ্লো করাতে পারি।
তো আমরা আসলে বিষয়টা যদি একটু আরেকভাবে একটু বলি, তো এই এন সাইড থেকে ইলেকট্রনটা যে পি সাইডে যাচ্ছে, এই ইলেকট্রনটা কিন্তু পি সাইডের জন্য আমার কি মাইনরিটি ক্যারিয়ার। অর্থাৎ এন সাইডের যে ইলেকট্রনটা পি সাইডে আমি ইনজেক্ট করতেছি সেটা হচ্ছে পি সাইডের জন্য কি মাইনরিটি ক্যারিয়ার হয়ে যাচ্ছে। আবার পি সাইড থেকে কিছু ইলেকট্রন, পি সাইড থেকে হোল যেটা হচ্ছে কি এন সাইডে আসতেছে, সেটা কিন্তু আবার কি ইনসাইডের জন্য মাইনরিটি ক্যারিয়ার। অর্থাৎ পি সাইড থেকে হোল যেটা ইনসাইডে ইনজেক্ট হচ্ছে সেটা হচ্ছে আমার পি সাইড ইনসাইডের জন্য মাইনরিটি ক্যারিয়ার। এবং আমরা জানি যে মাইনরিটি, যেটা চ্যাপ্টার 4 এ আমরা দেখে আসছি, যে মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনটা এরকম হয়। তো এই ছবিটাও আমি গতদিন আলোচনা করেছিলাম যে আমাদের যেটা হচ্ছে গিয়ে যে এই এন সাইডে যে মাইনরিটি ক্যারিয়ার হিসেবে যে হোলগুলো ইনজেক্ট হচ্ছে, সেই হোলগুলো যেটা হচ্ছে গিয়ে যত আমি ডান দিকে যেতে থাকবো রিকম্বিনেশনের ফলে, সেটা কমতে 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 একসময় যেটা হবে যে এন সাইডে যে হোলের যে ইকুইলিব্রিয়াম ভ্যালুটা আছে সেটার সাথে মিশে যাবে, যখন ওই ইনজেক্টেড যে যে হোলগুলো পি সাইড থেকে এন সাইডের দিকে যে ইনজেক্টেড যে হোলগুলো একেবারে রিকম্বিনেশনের ফলে একেবারেই যখন নাই হয়ে যাবে বা কমে আসবে, খুবই কমে আসবে, তখন হচ্ছে গিয়ে ইনসাইডে ওই ইকুইলিব্রিয়াম যে হোল সংখ্যা পি অফ এন হচ্ছে গিয়ে ইনসাইডের ইকুইলিব্রিয়াম হোল সংখ্যা সমান হয়ে যাবে। অনুরূপ ঘটনাটা পি সাইডের জন্য প্রযোজ্য। ঠিক আছে, যে পি সাইডে যে ইলেকট্রন গুলো ইনজেক্ট হচ্ছে সেটা একসময় রিকম্বিনেশনের ফলে এক্সপোনেনশিয়ালি কমে ওই পি সাইডের হোল সংখ্যার, পি সাইডের ইলেকট্রন সংখ্যার সমান হয়ে যাবে। এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, যেটা আমরা হচ্ছে গতদিন আলোচনার সময় বলেছিলাম, সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রনটা, আমি যদি হোলের কথাই যদি বলি, এন সাইড যে কোনো একটা সাইড নিয়ে আলোচনা করলে আসলে বোঝা যাবে। আমরা যদি এন সাইডে হোলের কথা যদি বলি, তাহলে এখানে যে পরিমাণ হোলটা ইনজেক্ট হয়েছে, আমরা ধরে নিয়েছি যে এই হোলের পরিমাণটা মেজরিটি ক্যারিয়ারের চেয়ে কম, যেটাকে আমরা বলতেছি লো ইনজেকশন। এই লো ইনজেকশনের ফলে যেটা হচ্ছে যে আমি যদি এন সাইডের কথা যদি চিন্তা করি, ঠিক আছে, এন সাইডে আমার যে হোলটা এক্সেস যে হোল, ঠিক আছে, এক্সেস হোল বা যেটাকে আমরা বলতেছি ইনজেক্টেড যে হোল, যেটাকে আমরা ডেল পি এক্স এন বলি বা ধরেন ডেল পি যদি বলি, তাহলে এই ডেল পি এক্স এন এটা বেসিক্যালি আসলে স্পেসের ফাংশন হিসেবে দেখালে হোল কনসেন্ট্রেশনটাকে এভাবে বলতেছি। এটাকে আমরা বলতেছি যে আমার এই এক্সেস হোলের পরিমাণটা আমার ওখানে যে মেজরিটি ক্যারিয়ার যেটা ইলেকট্রন আছে, ঠিক আছে, ইলেকট্রন যে কনসেন্ট্রেশন যেটা আছে সেটার তুলনায় অনেক কম, যার কারণে আমরা বলতেছি আমাদের মেজরিটি ক্যারিয়ারে কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ আমাদের কোনো ধরনের সিগনিফিকেন্ট ইলেকট্রন কনসেন্ট্রেশন যেটা হচ্ছে, যেটাকে আমরা মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন বলতেছি, সেটার কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, তো মোটামুটি এখান থেকে আরেকটা জিনিস আমি একটু, যেটা হচ্ছে গতদিন আসলে বলা হয়নি, এতটুকু আমরা মোটামুটি গতদিন রেখে আসছি, তো জাস্ট একটু রিমাইন্ড করে দিলাম আর কি। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আমাদের কারেন্ট, আসলে কারেন্টের দুটো কম্পোনেন্ট থাকতে পারে, একটা হচ্ছে ড্রিফট, একটা হচ্ছে ডিফিউশন। কারণ আমরা জানি যে ক্যারিয়ার দুই ভাবে ট্রান্সপোর্ট হতে পারে, একটা হচ্ছে ড্রিফট আর একটা হচ্ছে ডিফিউশন। তো আমরা জানি যেটা হচ্ছে, আমরা আসলে একেবারে ওই ক্যারিয়ার ট্রান্সফার করানোর সময় বলেছি যে আমাদের যে ড্রিফট কম্পোনেন্ট, আমি যদি ইলেকট্রনের কথা বলি, তাহলে এই ড্রিফট কারেন্টটা কিন্তু যে ক্যারিয়ারের ড্রিফট, ঠিক আছে, যদি এক্ষেত্রে আমি যদি ইলেকট্রনের কথা বলি, তাহলে তার কনসেন্ট্রেশনের সাথে কিন্তু রিলেটেড, তার কনসেন্ট্রেশনের সাথে তার একটা প্রপোর্শনাল সম্পর্ক আছে। ওয়ারেস আমরা যদি ডিফিউশনের কথা যদি চিন্তা করি, ডিফিউশনটা কিন্তু আসলে আপনার হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশনের সাথে রিলেটেড না, বরঞ্চ ক্যারিয়ার কনসেন্ট্রেশনের যে গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে, ক্যারিয়ার কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট বা পরিবর্তনের সাথে রিলেটেড। ঠিক আছে, অর্থাৎ ক্যারিয়ার কনসেন্ট্রেশন যতই বেশি হোক না কেন, যদি তার কোনো পরিবর্তন না হয়, তাহলে কিন্তু তার জন্য কিন্তু আমরা কোনো ডিফিউশন হিসাব করতে পারবো না। আবার হচ্ছে গিয়ে ড্রিফটের জন্য কিন্তু সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ আমার হচ্ছে ক্যারিয়ার থাকতে হবে। এই দুটো রিলেশন থেকে কিন্তু আমরা আসলে বুঝতে পারি। তো গতদিন আমি যে কারেন্টের যে এক্সপ্রেশনটা ডিরাইভ করেছিলাম, সে সময় আমরা হচ্ছে ডিফিউশন কারেন্টের কথা আসলে হিসাব করেছিলাম। এখন একটা প্রশ্ন আসতে পারে, আমরা কেন ড্রিফট কারেন্টটাকে আমরা হিসাব করলাম না, কেন কেবল ডিফিউশন কারেন্ট নিয়ে আমরা আসলে হিসাব করলাম? তো এই যে ছবিটা এখানে দেখানো হয়েছে আপনাদেরকে, তো এখানে আমরা খেয়াল করে দেখি যে আমাদের যে এখানে যে মাইনরিটি ক্যারিয়ার যেটা হচ্ছে কি ইনজেক্ট হচ্ছে, এবং এটা হচ্ছে এভাবে করে আমরা জানি এক্সপোনেনশিয়ালি ডিকে হচ্ছে, এবং আমরা বলতেছি যে লো ইনজেকশন অ্যাপ্রক্সিমেশনে আমার এই যে ক্যারিয়ারটা ইনজেক্ট হচ্ছে সেটা পরিমাণ মেজরিটি ক্যারিয়ারের তুলনায় অনেক কম। তাহলে যদি আমরা যদি বলি মেজরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার যেটা আমি যদি ইনসাইডের জন্য চিন্তা করি,
ঠিক আছে। ইনসাইডের জন্য যদি চিন্তা করি, তাহলে ইনসাইডে আমার যেটা হচ্ছে গিয়ে যে এক্সেস হোলের যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু খুবই কম। ইলেকট্রনের যে কনসেন্ট্রেশনটা আছে বা মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রনের কনসেন্ট্রেশন হচ্ছে অনেক কম। তাহলে যদি কনসেন্ট্রেশন অনেক কম হয় তাহলে তো আমরা তার ড্রিফট আমরা নিতে পারবো না। ঠিক আছে, ড্রিফট কিন্তু এক্ষেত্রে তার মানে কি, ড্রিফটটা কিন্তু আসলে আমার দরকার নাই। ঠিক আছে, এটা কিন্তু আসলে কোনো প্রয়োজনীয়তা আসলে নাই। ঠিক আছে, নট নেসেসারি, মানে এই ক্ষেত্রে আমার আসলে ড্রিফট কারেন্টের কোনো হিসাব করার আসলে কোনো প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমাদের ডিফিউশন কারেন্ট যেটা আমরা আসলে নিয়েছিলাম সেটা কেন নিয়েছিলাম, কারণ এখান থেকে কিন্তু আমরা আসলে খেয়াল করতেছি যে এইখানে যে হোল যেটা আছে সেটার কিন্তু একটা পরিবর্তন আসে স্পেসের সাথে, এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছি। এই যে পরিবর্তন আছে, এই পরিবর্তনের কারণে আমরা সেখানে হচ্ছে কি ডিফিউশন কারেন্টটা নিয়েছি। কারণ হচ্ছে কি ডিফিউশন কারেন্টটা কিন্তু হচ্ছে কি পরিবর্তনের সাথে রিলেটেড। হ্যাঁ, সেটা যত মানে ক্যারিয়ার কনসেন্ট্রেশনের পরিমাণ যাই হোক না কেন, পরিবর্তনটা সিগনিফিকেন্ট হলেই হচ্ছে গিয়ে আমরা ডিফিউশন কারেন্টটাকে হিসাব করব। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে আমাদের মেজরিটি ক্যারিয়ারের আসলে কি হয়, মেজরিটি ক্যারিয়ারের ক্ষেত্রে যে আমার এখানে যে ইয়াটা হয় যে তার জন্য যে আমরা কারেন্ট যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ড্রিফট পাবো। আর মাইনরিটি ক্যারিয়ারের জন্য আমরা হচ্ছে গিয়ে ডিফিউশন আমরা হিসাব করতেছি। তো আমরা হচ্ছে কি মেজরিটি ক্যারিয়ারের জন্য যেটা হচ্ছে গিয়ে ড্রিফট হিসাব করব, কারণ মেজরিটি ক্যারিয়ারে যেহেতু ড্রিফট কারেন্টটা যেহেতু হচ্ছে কি আমাদের ক্যারিয়ার কনসেন্ট্রেশনের সাথে রিলেটেড, কাজে মেজরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন এটা তো অবশ্যই অনেক সিগনিফিকেন্ট। সো এটার জন্য আমাদের যে কারেন্টটা থাকবে সেটা হচ্ছে কি ড্রিফট থাকবে। আর মাইনরিটি ক্যারিয়ারের জন্য আমাদের যে ইয়াটা থাকবে, মেজরিটি ক্যারিয়ারের জন্য ডিফিউশন থাকবে না কারণ যেহেতু সিগনিফিকেন্ট চেঞ্জ হয় না। আর মাইনরিটি ক্যারিয়ারের জন্য আমার ডিফিউশন থাকবে কারণ সেখানে একটা পরিবর্তন হচ্ছে কিন্তু ড্রিফট থাকবে না যেহেতু সেটার পরিমাণ অনেক কম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা হচ্ছে গতদিনের আলোচনা থেকে দেখেছি সেটা হচ্ছে আমরা গতদিন এই দুটো এক্সপ্রেশন দেখে আসছি যে আমাদের এন সাইডের জন্য যে আমরা যে হোলের জন্য যে ডিফিউশন কারেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে কি ওইখানকার যে হোল কনসেন্ট্রেশনের সাথে তার একটা প্রপোর্শনাল কিন্তু রিলেশন আছে, কারণ এর সাথে যেগুলো গুণ আছে সেগুলো কিন্তু আসলে সর্ট অফ কনস্ট্যান্টই বলা যায়। আর পি সাইডের জন্য যদি আমি ইলেকট্রনের যে কারেন্টের কথা যদি আমি বলি তাহলে সেটাও কিন্তু আমার পি সাইডের যে এক্সেস যে ইলেকট্রন গুলো আছে তার কনসেন্ট্রেশনের সাথে কিন্তু তারও একটা প্রপোর্শনাল রিলেশন আছে। আগে একটা মাইনাস আছে, তার কারণ হচ্ছে গিয়ে যে এক্সপিটা সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে কোঅর্ডিনেটটা বাম দিকে ধরা হয়েছে। ঠিক আছে, আপনাদেরকে আমি একটু রিমাইন্ড করে দিই। এই যে এই ছবিটার কথা চিন্তা করেন যে এক্সপিটা হচ্ছে কি আমার বাম দিকে দেওয়া হয়েছিল কিন্তু কারেন্ট অ্যাকচুয়াল যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে আসলে ডান দিকে, এজন্য হচ্ছে কি আমার এটা নেগেটিভ ধরা হয়েছিল। এবং খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন গুলো হচ্ছে কি এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে। ঠিক আছে, কাজেই বুঝতেই পারতেছেন কারেন্ট গুলো তাহলে কি হবে, এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, কারণ জাস্ট হচ্ছে কারেন্টের সাথে জাস্ট হচ্ছে কি এই ক্যারিয়ার কনসেন্ট্রেশনের সাথে জাস্ট একটা বলতে গেলে একটা ফ্যাক্টর গুণ হয়েছে এখানে। ঠিক আছে, এখানে জাস্ট একটা ফ্যাক্টর গুণ হয়েছে। তাহলে আমরা যদি এই দুই সাইডের জন্য কারেন্ট যদি আমরা দেখাই, আমি কারেন্টটা প্লট করতে চাই, তাহলে আমরা যদি দুই সাইডের জন্য কারেন্ট প্লট করি তাহলে কারেন্টের চেহারাটা দাঁড়াবে হলো এরকম, এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে। কেন, কারণ এই যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বা এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন যেগুলো আছে সেগুলো কিন্তু আমার হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে করতেছে। সো এই যে বাম পক্ষে যে আইপি বা আইএন এর যে চেহারাটা ওটা আসলে ওই এক্সপি যে ফাংশনটা আছে ওটা চেহারার মতোই হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি বলি যে এই ডিভাইসে আমাদের যদি এই পি সাইড থেকে যদি আমি টোটাল কারেন্ট আই যদি এনিহাউ যদি আমি এখানে যদি প্রবেশ করি তাহলে এন সাইড থেকে কি পরিমাণ কারেন্ট বের হবে, ওই সেম পরিমাণ কারেন্ট বের হবে। এখানে তো আসলে কারেন্ট হচ্ছে কি ভ্যারি করার আমার আসলে সুযোগ নাই, কারণ হচ্ছে কি যেহেতু এটা টু টার্মিনাল ডিভাইস। সো এখান দিয়ে যে পরিমাণ এখান দিয়ে যদি এক এম্পিয়ার কারেন্ট যদি পি সাইড থেকে যদি ঢুকে তাহলে এন সাইড থেকে 1 এম্পিয়ার কারেন্ট বের হতে হবে। ঠিক আছে, মাঝখানে তো কোথাও স্টোর হওয়ার কোনো সুযোগ নাই বা অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। তাহলে আমার এই টোটাল ডিভাইসের মধ্যে দিয়ে যে কারেন্টটা টোটাল যে কারেন্ট সেটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, টোটাল কারেন্টটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে এক্স এর সাথে তার কোনো ভেরিয়েশন নাই। যেটা হচ্ছে কারেন্টের যে বিভিন্ন কম্পোনেন্ট আছে ড্রিফট বা ডিফিউশন সেগুলোর ভেরিয়েশন হতে পারে, কিন্তু যেটা হচ্ছে কি টোটাল কারেন্ট কিন্তু সেম। ঠিক আছে, কারণ মাঝখান দিয়ে কোথাও তো কমে যাওয়ার বা বেড়ে যাওয়ার আসলে কোনো সুযোগ নাই। তাহলে যদি আমরা যদি এবার চিন্তা করি যে টোটাল কারেন্ট যদি ফিক্স হয় আর আমরা যদি এন সাইড এবং পি সাইডের জন্য মায়োটিক ক্যারিয়ারের জন্য যে
আমরা পাচ্ছি, কারেন্ট ডেনসিটি পাচ্ছি, সেগুলো যদি জানি তাহলে মেজরিটি ক্যারিয়ারের জন্য ডেনসিটি গুলো কিরকম হবে। জাস্ট হচ্ছে গিয়ে আমরা এই টোটালটা থেকে যদি এটা বিয়োগ করি, ওই টোটালটা থেকে যদি, যেমন আমি যদি এন সাইডের জন্য বলি, তাহলে টোটালটা থেকে যদি আমি এই যে এখানে যে হোলের জন্য যে কারেন্ট আছে সেটাকে বিয়োগ করি, তাহলে কি পাবো, আমি ইলেকট্রনের জন্য কারেন্ট পাবো, এবং সেটা দেখতে কিরকম হবে, সেটা চেহারা দেখতে হবে এরকম। তো আমি যে বিষয়টা এখানে বলেছিলাম সেটা হচ্ছে যে টোটাল কারেন্ট আমার সেম থাকবে। তাহলে আমি যদি ধরেন শুধু এন সাইডের জন্য যদি আমি যদি চিন্তা করি, একটা সাইড আমরা বুঝতে পারলে আসলে দুটোই বুঝতে পারবো। তাই টোটাল কারেন্টটা কি হবে, যে এন সাইডের জন্য যেটা হোল কারেন্টের যে কম্পোনেন্ট পাবো, এবং এন সাইডের জন্য যে ইলেকট্রনের যে কারেন্ট আছে সেটার যে কম্পোনেন্ট পাবো, এই দুটোর আসলে সমষ্টি কি হবে, সমান হবে। আর যেহেতু আমরা বলতেছি আমাদের এই টোটাল ডিভাইসের থ্রুতে কারেন্টটা, টোটাল কারেন্ট এটা আসলে এক্স এর সাথে ভ্যারি করবে না, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার কারেন্ট যদি পি সাইড থেকে আমরা ঢুকাই তাহলে এটা এন সাইড থেকে 1 অ্যাম্পিয়ারের কারেন্ট বের হবে। আর পি সাইডের যে যে হোলের যে কারেন্টটা সেটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে। কেন? কারণ হচ্ছে কি এই যে হোলের যে কারেন্টটা আছে এটা যদি আমরা চেহারা দেখি ইকুয়েশনটা, তাহলে আসলে এটা যেটা হচ্ছে যে ওই ইয়ারটার সাথে এক্সেস ক্যারিয়ারের সাথে সে আসলে প্রপোর্শনাল, কারণ তার সাথে এখানে যেগুলো গুণ আছে এগুলো কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, তো যে আমাদের ক্যারিয়ার এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন যেহেতু এক্সপোনেনশিয়ালি ডিকে করে এক সময় নাই হয়ে যায়, সো আমাদের ওই যে এক্সেস হোল যেটা ইনসাইডের এক্সেস হোলটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করে নাই হয়ে যাবে এক সময়। তাহলে আমরা যদি এখান থেকেই কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি যে আমাদের যে ইনসাইডের জন্য যে ইলেকট্রনের যে কারেন্টটা এই আই এন যেটা, ঠিক আছে, এটা আসলে কি হবে, এটা তাহলে হবে এই দুটোর বিয়োগফলের সমান। এই আই টোটাল থেকে যদি আমি এই আই হোলটা যেটা, ঠিক আছে, আইপি যেটা অর্থাৎ হোল কারেন্টটা যদি আমি বিয়োগ করি, তাহলে হচ্ছে কি আমি ইলেকট্রনের যে কারেন্টটা, মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রনের কারেন্টটা আমি পাবো। তাহলে সেটার চেহারা দেখতে হবে এরকম। ঠিক আছে, যে এখানে দেখানো হয়েছে, এটা একটু শর্টের আমি ডট দিয়ে দেখানোর চেষ্টা করছি, এরকম টাইপের হবে। এবং বোঝাই যাচ্ছে যে এক সময় যখন এই হোল কারেন্ট যেটা আইপি, এটা হচ্ছে আইএন। স্যার আইএনটা এখানে মেজরিটি ক্যারিয়ার কারেন্ট। জি জি, আচ্ছা স্যার। এটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার বা ইলেকট্রন কারেন্ট। আচ্ছা স্যার। তো আমাদের যে ইলেকট্রনের জন্য যে কারেন্টটা আমরা যদি একটু খেয়াল করে দেখি, যেহেতু এটা আসলে হোল কারেন্টের এই দুটার এই যে আইএন এবং আইপি দেখানো হয়েছে, এই দুটো কারেন্টের সমষ্টি হচ্ছে কি টোটাল কারেন্টটা আসলে সমান। তাহলে আইপিটা যেহেতু একসময় জিরো হয়ে যাচ্ছে, তাহলে একসময় কি হবে, আইএনটা আই টোটালের সমান হয়ে যাবে। অর্থাৎ এই ইকুয়েশনটাও যদি আমি দেখি, আমার আইপি যদি জিরো হয়ে যায়, এটা যখন জিরো হয়ে যাবে, ঠিক আছে, এটা যদি জিরো হয়ে যায়, এই যে একেবারে ডান দিকে আমি চলে গেলে যখন এটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে কি আই টোটালটা আইএন এর সমান হবে। ওকে, আমরা যদি এই জিনিসটা যদি বুঝতে পারি, তাহলে এখন আমরা পি সাইডের জন্য আমরা আসলে বলতে পারবো যে এটা কি হবে। পি সাইডের জন্য অনুরূপ ভাবে ঘটনাটা এরকম ভাবেই হবে। পি সাইডের জন্য আসলে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে কি হোল, তাহলে হোল কারেন্টটা হবে এরকম। ঠিক আছে, এখানেও আমরা সেম আর্গুমেন্ট আমরা আসলে ইউজ করতে পারি। ঠিক আছে, যে একটা কমতেছে তাহলে আরেকটা কি হবে, বাড়বে। তো আমরা শর্টলি আইডিয়াল ডায়োড অ্যাপ্রক্সিমেশনে আমরা বলেছিলাম যে আমাদের এই যে মাঝখানে যে ডিপ্লিশন রিজিয়নটা যে দেখানো আছে, ওই ডিপ্লিশন রিজিয়নের মধ্যে কোনো ধরনের রিকম্বিনেশন হবে না। তাহলে কোনো ধরনের রিকম্বিনেশন যদি না হয়, তাহলে আমরা আসলে কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই যে আমি যদি আইএন অথবা আইপি এর কথা যদি আমি বলি, তাহলে এটা আসলে এরকম ফ্ল্যাট হবে। দেখেন মাঝখানে অংশটা কিন্তু আমরা ফাঁকা দেখিয়েছিলাম, কিন্তু এখন আমরা বলতেছি মাঝখানে এই জিনিসটা এরকম ভ্যারিয়েশনটা ফ্ল্যাট হবে, কারণ হচ্ছে এখানে কোনো ধরনের রিকম্বিনেশন হচ্ছে না। এই যে আইপি অথবা আইএন এটা আসলে এভাবে কমে কেন যাচ্ছে, ডিউ টু রিকম্বিনেশন অফ হোল। আর আইএনটার জন্য কথা যদি আমি বলি, দ্যাট ইজ রিকম্বিনেশন অফ ইলেকট্রন। কিন্তু মাঝখানে এই ডিপ্লিশন রিজিয়নে কোনো ধরনের রিকম্বিনেশন হচ্ছে না বলে ধরে নেওয়া হচ্ছে বলে এটাকে এভাবে ফ্ল্যাট লাইন আকারে দেখানো হয়েছে। আচ্ছা, মাইনরিটি ক্যারিয়ারটা তো বুঝলাম, আর মেজরিটি ক্যারিয়ারটা আমরা আসলে বলতেছি যে ওই টোটালটা থেকে বিয়োগ করলে আমরা আসলে পাই। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে কি, যে এটা যেভাবে বাড়তেছে তার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আমরা কিভাবে আসলে, মানে আমরা আসলে এটা অন্য কিভাবে আসলে বুঝতে পারি। খেয়াল করে দেখেন, যখন ক্যারিয়ারটা আমার যখন হোল, ঠিক আছে, এই যে আমরা যদি এই এখানে যদি দেখাই, হোলটা যখন আমার হচ্ছে কি ইনসাইডে যখন ইনজেক্ট হয়, এখানে যখন কিছু হোল ইনজেক্ট হয়, তখন কি হয়, এই যে আমার এই জায়গায় কিছু মেজরিটি ক্যারিয়ার কমে যায় না রিকম্বিনেশনের ফলে।
মেজরিটি ক্যারিয়ার কমে যায়, তো যার কারণে হচ্ছে কি আমার আসলে এখানে আসলে যেটা হয় যে এই ব্যান্ড এ যে হতেছে আমার এই ইয়াটা মেজরিটি ক্যারিয়ার ইনসাইডের জন্য যে কারেন্টটা বলতেছি সেটা কম হয়, এবং আস্তে আস্তে যেহেতু আপনার হচ্ছে কি ওই ইয়েটা কমতে থাকে, আপনার হচ্ছে এক্সেস ক্যারিয়ারটা কমতে থাকে, যার কারণে ওটা আসলে বাড়তে থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে কি আমার মেজরিটি ক্যারিয়ারটা যেটার জন্য কারেন্টটা আমরা আসলে ড্রিফট কারেন্ট বলতেছি, ঠিক আছে, সেটা কিন্তু তার কনসেন্ট্রেশনের সাথে রিলেটেড। অর্থাৎ মেজরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন কিন্তু আসলে এভাবে ভ্যারি করতেছে, যে এখানে যেভাবে দেখানো হয়েছে ওভাবে কিন্তু সর্ট অফ ভ্যারি করতেছে বলে বলা যায়। এখানে আমি একটা জিনিস একটু জাস্ট মেনশন করতে চাই, আমি গতদিন যখন টোটাল কারেন্টের এক্সপ্রেশন বের করেছিলাম, তো আমি যে এইরকম একটা এক্সপ্রেশন লিখেছিলাম আসলে সেটা কিন্তু তখন কোনো এক্সপ্লেনেশন আসলে দেওয়া হয়নি, এই এক্সপ্লেনেশনটা আমি এখন দিব। আসলে আপনারা কিন্তু এই ছবিটা থেকে বুঝতে পারতেছেন টোটাল কারেন্ট হচ্ছে আমি যে কোনো জায়গায় যে কোনো আমি এক্স এর যে কোনো পয়েন্টে গিয়ে যদি আমি জাস্ট ইলেকট্রন এবং হোলের জন্য যে কারেন্টটা, এই দুটো কারেন্টকে যদি যোগ করি তাহলে কিন্তু আমি টোটাল কারেন্ট পাবো। তাহলে আমরা তার মানে আমি যদি এন সাইড নিয়ে কাজ করি তাহলে এন সাইডের ইলেকট্রন এবং এন সাইডের হোল, অথবা পি সাইড নিয়ে কাজ করলে পি সাইডের ইলেকট্রন এবং পি সাইডের হোল কারেন্ট, এটাকে যোগ করলে আসলে হচ্ছে টোটাল কারেন্ট বের করার সময় আমি এন সাইড থেকে হচ্ছে গিয়ে হোল কারেন্ট নিলাম আর পি সাইড থেকে আমি ইলেকট্রন কারেন্ট নিলাম। কেন আমরা এরকম দুটো ডিফারেন্ট রিজিয়ন কেন নিলাম, এই কারণটা কিন্তু এই যে ডিপ্লিশন রিজিয়নের দিকে তাকালেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি যদি ডিপ্লিশন রিজিয়নের দিকে যদি তাকাই, খেয়াল করে দেখেন এইখানে এই যে ডিপ্লিশন রিজিয়নে পি সাইডে যে এইচে আমার হচ্ছে গিয়ে ইলেকট্রন, যে ইলেকট্রনের যে কারেন্টটা, সে কারেন্টটা কিন্তু আমি যদি এভাবে করে ডিপ্লিশন রিজিয়ন দিয়ে যদি এন সাইডের দিকে যাই তাহলে কিন্তু সেটা কিন্তু আসলে ফিক্সড, ঠিক আছে। অর্থাৎ এই পয়েন্টে যে যে কারেন্টটা ইলেকট্রনের আর এই পয়েন্টে ইলেকট্রনের যে কারেন্ট, এই দুটো কারেন্ট আসলে কিন্তু সমান। তার মানে আমরা যদি এই যে জিরো, যেটা এটাকে আমি যদি জিরো বলি, এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা থেকে যদি এই দুটো কারেন্টকে, যে এই দুটো পয়েন্ট, আমি একটু ডিফারেন্ট কালিতে দেখানোর চেষ্টা করি। ধরেন এই পয়েন্টটাকে আমি বলতেছি এ আর এই পয়েন্টটাকে আমি বলতেছি বি, ঠিক আছে। এই এ আর বি নিয়ে যদি আমি হিসাব করি, মানে আমার হচ্ছে একই এক্স এর উপর দুটো পয়েন্টকে যোগ করলে কিন্তু আসলে হয়ে যাচ্ছে। তাহলে এ আর বি কে নিয়ে যদি আমি কাজ করি বা এ আর বি কে যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমি টোটাল কারেন্টটা পাচ্ছি। তাহলে এখানে এই বিটাই হচ্ছে আমার এই যে প্রথম যে টার্মটা আইপি, যেটা বুঝতে পারতেছেন, এই বিটা এখান থেকে কিন্তু আইপি এক্সটেন্টটা আসছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার বি পয়েন্টটা, আর এই পরেরটা হচ্ছে আমার এ পয়েন্ট, ঠিক আছে। পরেরটা হইতেছে আমার এই পয়েন্টটা, কারণ এটা কিন্তু আমার হচ্ছে কি এই আই এন থেকে আসছে। আমার বেসিক্যালি হচ্ছে কি আমি যদি এই যে এ আর বি দেখালাম, আমি তো বলছি আসলে যে কোনো পয়েন্ট নিয়ে আসলে হিসাব করলে আমার আসলে আমি টোটাল কারেন্টটা আমি হিসাব করতে পারবো। তা আমি কনভিনিয়েন্ট একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, যে এইখানে যে ভার্টিক্যাল যে লাইনটা আছে, যে এই এক্স এর এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে হইতেছে আমি ইলেকট্রন এবং হোলের কারেন্টটাকে যোগ করব, যোগ করে হচ্ছে আমি টোটাল কারেন্ট বের করব, ঠিক আছে। এখন আপনি খেয়াল করে দেখেন বিটা আসছে কোত্থেকে, বিটা তো আসলে আইপি এর উপর একটা ভ্যালু, এই আইপি কার্ভের উপর একটা ভ্যালু, ঠিক আছে। আর এটা হইতেছে আইএন কার্ভের একটা ভ্যালু, এই আইএনটাই হইতেছে এখানে ফ্ল্যাট হয়ে এখানে আসছে। আইএনটা যেটা বাম সাইডে এক্সপোনেনশিয়ালি বা পি সাইডে এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছিল সেটাই আসলে ফ্ল্যাট হয়ে এই এতে আসছে আর কি, ঠিক আছে। তাহলে এখন হইতেছে এই দুটাকে বেসিক্যালি যোগ করলে, এ আর বি পয়েন্টটাকে যোগ করলে কিন্তু আমি পাবো, মানে যে কোনো পয়েন্ট, আপনি খালি এ আর বি কেন, এখানে অন্য যে কোনো পয়েন্ট আপনি যদি এ আর বিটা যদি এখানেও কোনো একটা জায়গায় যদি ধরেন এই যে এই জায়গায় যদি ধরেন, এখানেও যদি ভার্টিক্যালি যে কোনো দুটো পয়েন্ট যদি নেন সেটাকে যোগ করলে হবে, বাট ওটা কোনো কনভিনিয়েন্ট আসলে কোনো পয়েন্ট না, ঠিক আছে। মানে ক্যালকুলেশনের সময় আমরা আসলে কনভিনিয়েন্ট পয়েন্ট অ্যাসিউম করতে চাই। আর মাইনাস কেন না হয়েছে সেটা কারণও কিন্তু আমি অলরেডি গত ক্লাসে এক্সপ্লেইন করেছি, যে আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেম দুটো দেখি, এই xn আর xp, এই দুটোকে যদি দেখি, এই দুটো কিন্তু আসলে একটা একটার অপোজিট। xn টার যে পজিটিভটা দিকটা না হয়েছিল আসলে ডান দিকে, আর xp এর পজিটিভটা না হয়েছিল আসলে বাম দিকে। তো দ্যাটস ওয়াই হচ্ছে কি একই দিকে বা একই কোঅর্ডিনেটের মধ্যে না আনার জন্য আসলে xp এর জন্য যে ফাংশনটা ছিল সেটাকে আমি জাস্ট মাইনাস দিয়ে গুণ করে যেটা করছি xn এর দিকে নিয়ে আসছি আর কি, মানে xn এর দিকটাকে আমি পজিটিভ দিক ধরে নিছি। আরেকটা জিনিস, আরেকটা ছবি আমি এক্সপ্লেন করি নাই, সেটাও আমি এক্সপ্লেন করতে চাই। আমরা জানি যে একটা পিএন জাংশন ডিভাইসের মধ্যে যদি আমরা ফরওয়ার্ড বায়াস যদি অ্যাপ্লাই করি তখন এই যে ফার্মি লেভেলগুলো থাকবে সেগুলো কিন্তু আর কনস্ট্যান্ট থাকতে পারবে না, বরং সেগুলোর মধ্যে একটা স্প্লিটিং ঘটবে। আর এই স্প্লিটিংটা কতটুকু হবে এটা হচ্ছে অ্যাপ্লাইড বায়াস, যেটাকে আমরা ভিএফ বলতেছি, ঠিক তার কারেসপন্ডিং এনার্জি সমান সেখানে একটা স্প্লিটিং হবে। এখন যদি আমরা স্পেসের সাথে এখানে এই যে ডান এক্স অ্যাক্সিসের স্পেস,
স্পেসের সাথে যদি এই ফার্মি লেভেলগুলো যদি ভ্যারিয়েশন দেখি, আমি যদি পি সাইড থেকে আগাই, তাহলে পি সাইডের যে এই যে ফার্মি লেভেলটা আছে, এটা হচ্ছে এই যে ডিপ্লিশন রিজিয়ন, এই যে এনার্জি ব্যান্ডে যে যে জায়গাটুকুতে বেন্ডিং হয়েছে সেই জায়গাটুকু বেসিক্যালি আমাদের হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন। ঠিক আছে, তাহলে ওই ডিপ্লিশন রিজিয়ন পর্যন্ত এই যে পি সাইডে যে হোলের যে ফার্মি লেভেল, সেই ফার্মি লেভেলটা ফিক্স থাকবে। ঠিক আছে, এই ডিপ্লিশন লেভেলের এজ পর্যন্ত, ইনসাইডের যে এজ, এই যে ইনসাইডের এজ পর্যন্ত সেটা ফিক্স থাকবে। তারপর আস্তে আস্তে সেটা চেঞ্জ হতে থাকবে, চেঞ্জ হতে হতে এক সময় ইনসাইডে যেটা মেজরিটি ক্যারিয়ার অর্থাৎ ইলেকট্রন, ইলেকট্রনের ফার্মি লেভেলের সাথে মিশে যাবে। ঠিক আছে, অনুরূপভাবে আমাদের যে এই যে ইনসাইডে যে ইলেকট্রনের জন্য যে ফার্মি লেভেল আছে, সেটাও আপনার হচ্ছে প্রথমে আমি যদি ইনসাইড থেকে আগাই তাহলে প্রথমে ফিক্স থাকবে, এবং ডিপ্লিশন রিজিয়নের এজে এক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে পি টাইপ রিজিয়নের যে এজ সে পর্যন্ত ফিক্স থাকবে। তারপর পি টাইপ রিজিয়নে এসে পি টাইপ রিজিয়নে যেটা মেজরিটি ক্যারিয়ার অর্থাৎ হোল, সেটার যে ফার্মি লেভেল সেটার সাথে মিশে যাবে। এখানে একটা জিনিস আমি একটু রিমাইন্ডার হিসেবে বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে থার্মাল ইকুইলিব্রিয়াম যখন নষ্ট হয়, অর্থাৎ আমাদের যখন একটা পটেনশিয়াল অ্যাপ্লাই হয় অথবা কোনো একটা জায়গায় যদি এক্সেস ক্যারিয়ার জেনারেট যদি করে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন এবং হোলের জন্য আমরা কিন্তু অবশ্যই সেম ফার্মি লেভেল অ্যাসিউম করতে পারি না। এভাবে করে ইলেকট্রন এবং হোলের জন্য ডিফারেন্ট দুটো ফার্মি লেভেল অ্যাসিউম করতে হয়, এই বিষয়টা মাথায় রাখলেই হবে। আরেকটা জিনিস এখানে একটা প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে যে এই যে ফার্মি লেভেলটা, ধরেন আমি পি সাইডের কোথায় যদি আমি বলি, পি সাইডের যে হোল সেটা আমি দেখতেছি একটা লেভেল পর্যন্ত ফিক্সড, তারপর সেটা পরিবর্তন হওয়া শুরু করলো। কেন সেই পরিবর্তনটা? এটা কিন্তু আমরা এই যে দেখেন এই যে উপরে এই যে ছবিটা আছে, এখানে কিন্তু আমরা দেখতেছি যে এইখান থেকে কিন্তু হোলের সংখ্যার কিন্তু একটা পরিবর্তন হচ্ছে, এবং হতে 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 এক সময় কিন্তু যেটা হচ্ছে যে আপনার হোলের সংখ্যাটা ইকুইলিব্রিয়ামের যে হোলের সংখ্যা তার সাথে মিশে যাচ্ছে। যখনই ইকুইলিব্রিয়ামে হোলের সাথে যখন মিশে যাবে, তখন হচ্ছে কি ইকুইলিব্রিয়ামের সেখানকার যে ফার্মি লেভেল, দ্যাট ইজ ইনসাইডের ফার্মি লেভেলটা হচ্ছে গিয়ে এই যে যেটা ইলেকট্রনের ফার্মি লেভেল সেটার সমান হবে। এই সেম কথাটা আমাদের যে ইলেকট্রনের যে ফার্মি লেভেল, ঠিক আছে, সেটার জন্য কিন্তু প্রযোজ্য। তো আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে কি আমরা যেভাবে করে ওই শকলির যে অ্যাপ্রক্সিমেশন আছে, শকলির যে আইডিয়াল ডায়োড অ্যাপ্রক্সিমেশন থেকে যেভাবে আমরা বের করতে পারি, ঠিক তেমনি আমরা হচ্ছে কি এই জিনিসগুলো চার্জ কন্ট্রোল অ্যাপ্রক্সিমেশন থেকে বের করতে পারি। আচ্ছা, এখানে যে কথাটা বলা হচ্ছে অন অ্যান এভারেজ চার্জ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কি যে আমরা যেটা হচ্ছে কি রিকম্বাইন হবে এবং রিপ্লেনিশ হবে প্রতি লাইফ টাইম পর পর, ইলেকট্রন এবং হোলের জন্য যে লাইফ টাইম তার পর পর আসলে সেটা রিকম্বাইন হবে, এবং রিকম্বাইন হলে চার্জ ক্যারিয়ার কমে যায়। রিপ্লেনিশ হচ্ছে গিয়ে মানে একটা সর্ট অফ ক্ষতিপূরণ আর কি। ঠিক আছে, মানে রিপ্লেনিশ কথাটা আসলে বোঝায় যে ক্ষতিপূরণ, মানে একটা জিনিস কমে গেলে সেটার ক্ষতিপূরণ বা সেটার কম্পেনসেশন বলা যায়। তো সেটা হবে প্রতি লাইফ টাইম পর পর। তো আমি এখানে একটা জিনিস একটু জাস্ট একটু বলি, একটা কথা বলা হয়নি সেটাও, মানে আজকে যেটা হচ্ছে কি আমি ওই যে গতদিনের অনেক কথা যেগুলো আমি আসলে বলি নাই কালকে, গতদিন আমি আসলে মেইনলি হচ্ছে ম্যাথমেটিক্যাল ডিরাইভেশনের দিকেই বেশি দিছি, বেশি সময় দিছি, যার কারণে অনেক কথাই আসলে স্কিপ করা হয়েছে। আচ্ছা, একটা কথা মনে রাখতে হবে যে আমাদের এই যে সেমিকন্ডাক্টর, যেটা সেমিকন্ডাক্টর এসসি দ্বারা আমি আসলে সেমিকন্ডাক্টর বলতেছি, এটা আসলে আমার হচ্ছে গিয়ে চার্জ নিউট্রাল, ওভারঅল এটা কিন্তু চার্জ নিউট্রাল। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল চার্জ নিউট্রাল, এবং আমরা কিন্তু বুঝতে পারি ইভেন এই যে ডিপ্রেশন রিজিয়নের দিকেও যদি আমি লক্ষ্য করি, ডিপ্রেশন রিজিয়নে কিন্তু আপনার এন সাইডে যে পরিমাণ পজিটিভ চার্জ তৈরি হয়েছে, পি সাইডে কিন্তু একই পরিমাণ নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, তো টোটাল চার্জ কিন্তু এখানে তাহলে জিরো। ঠিক তেমনি আমার পি সাইড এবং এন সাইডেও কিন্তু আমার টোটাল চার্জ কি হবে? জিরো। আমি যদি পি সাইডের জন্য যদি চিন্তা করি অথবা শুধু এন সাইডের জন্য চিন্তা করি, তাহলে টোটাল চার্জ আমার কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এখন আমি একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আমি যখন পটেনশিয়াল অ্যাপ্লাই করি, আপনি জানেন যে পটেনশিয়াল অ্যাপ্লাই করলে ফরওয়ার্ড বাইস যদি আমি অ্যাপ্লাই করি, পি সাইডে প্লাস আর এন সাইডে হচ্ছে কি আমার মাইনাস। ঠিক আছে, অর্থাৎ আমি যদি একটু ব্যাটারির সাথে কানেক্ট করে দেখাই এরকম। আচ্ছা, তাহলে আমরা যখন পটেনশিয়াল অ্যাপ্লাই করতেছি তখন হচ্ছে কি এখানে যে পটেনশিয়াল যে কন্টাক্ট পটেনশিয়াল কমে যাচ্ছে, ফলে এন সাইড থেকে কিছু ইলেকট্রন পি সাইডে চলে আসতেছে। তো এন সাইড থেকে যখন ইলেকট্রনটা, আমি যদি শুধু ইলেকট্রন নিয়ে যদি কথা বলি, ইলেকট্রনের জন্য বোঝা গেলে আসলে হোলের জিনিসটা জাস্ট উল্টা হবে। তো ইলেকট্রন যে এন সাইড থেকে পি সাইডে চলে আসতেছে, তাতে ইলেকট্রন একটা কমে গেল। আমি যদি একটা ইলেকট্রন যদি এন সাইড থেকে পি সাইডে নিয়ে যাই, তাহলে এন সাইডে একটা ইলেকট্রন কমে গেল, পি সাইডে একটা ইলেকট্রন বেড়ে গেল।
তাহলে ওভারঅল চার্জ নিউট্রালিটি তাহলে কিভাবে মেইনটেইন হবে? এই যে পি সাইড এবং এন সাইডকে আমরা কিন্তু বলতেছি চার্জ নিউট্রাল, ডিপ্লিশন বাই রিজিয়নের বাইরে পি সাইড এবং এন সাইডকে আমরা চার্জ নিউট্রাল বলতেছি। তাহলে চার্জ নিউট্রালিটি কিভাবে থাকবে? চার্জ নিউট্রালিটি যেভাবে থাকবে সেটা হচ্ছে একটা ইলেকট্রন যখন পি সাইডে চলে আসলো, তাহলে পি সাইডে একটা ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল এবং এন সাইডে একটা ইলেকট্রনের সংখ্যা কমে গেল। এটা কিভাবে কম্পেনসেট হবে? যে এইখানে যে পি সাইডে যে থেকে তখন যেটা হবে, এই যে ব্যাটারি যে প্লাসটা আছে, ব্যাটারি প্লাসটা পি সাইড থেকে একটা ইলেকট্রনকে নিয়ে যাবে। একটা ইলেকট্রন যখন তার মধ্যে যখন ইনজেক্ট হবে তখন কি হবে, ব্যাটারি পি সাইড থেকে একটা ইলেকট্রন নিয়ে যাবে। তার মানে হচ্ছে একটা ইলেকট্রন যখন এখানে আসে, এসে কিন্তু একটা হোলের সাথে সে কি করবে, রিকম্বাইন করবে। রিকম্বাইন করলে একটা হোল কমে যাবে। আবার এই একটা আবার ব্যাটারিটা কি করবে, পি সাইড থেকে যদি একটা ইলেকট্রন নিয়ে যায় তাহলে কি হবে, ওই যে হোলটা যেটা রিকম্বাইন হলো, ঠিক আছে, সেটাকে কি করলো, রিপ্লেনিশ করলো, মানে সেটা ক্ষতিপূরণ দিয়ে করলো। অর্থাৎ একটা ইলেকট্রন নিয়ে গিয়ে আরেকটা হোল সে তৈরি করলো। একদিকে ইলেকট্রন এসে একটা হোলের সাথে রিকম্বাইন করতেছে, আবার আরেক দিক দিয়ে ব্যাটারি যেটা করতেছে একটা ইলেকট্রনকে নিয়ে গিয়ে ওই হোলটাকে রিপ্লেনিশ করতেছে। এবং এই যে ইলেকট্রনটা সেটা এই ব্যাটারির থ্রুতে ফ্লো করে আবার কি হচ্ছে গিয়ে ইনসাইডে এসে ইনজেক্ট হচ্ছে কিন্তু। তাহলে ওই যে একটা ইলেকট্রন যে ইনসাইড থেকে কমে গেল সেটা কি হলো, এই যে ব্যাটারির থ্রুতে আবার কি হলো, ইনসাইডে ফেরত আসলো কিন্তু। ঠিক আছে, অর্থাৎ একটা ইলেকট্রন এখান থেকে এখানে পি সাইডে যখন ইনজেক্ট হচ্ছে তখন পি সাইড থেকে একটা ইলেকট্রন ব্যাটারি এক্সট্রাক্ট করে নিয়ে যাচ্ছে এবং সেই ব্যাটারিটা সেটাকে সার্কিট ঘুরে আবার কি হচ্ছে এন সাইডে ডেলিভার করতেছে। যার কারণে যেটা হচ্ছে গিয়ে যে আমার কিন্তু ওভারঅল সেমিকন্ডাক্টর কি থাকতেছে, চার্জ নিউট্রাল কিন্তু থাকতেছে। ঠিক আছে, যখন পি সাইড থেকে একটা ইলেকট্রন ইনজেক্টের ফলে যখন একটা হোল কমে যায়, ঠিক আছে, ঠিক একইভাবে একটা ইলেকট্রন সরাই নিয়ে সেটাকে কিন্তু রিপ্লেনিশ করা হয়। আর সেটা করা হয় এভরি টাউ এন, বা টাউ মানে লাইফ টাইম, যতক্ষণ পর্যন্ত ক্যারিয়ারের যে লাইফ টাইম, যতক্ষণ পর্যন্ত ক্যারিয়ারটা হচ্ছে গিয়ে কন্ডাকশন ব্যান্ডে, ইলেকট্রনের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড আর হোলের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডে এক্সিস্ট করে, ততক্ষণ পর কিন্তু এই রিকম্বিনেশন এবং রিপ্লেনিশমেন্ট যেটা সেটা কিন্তু হতে থাকে। তাহলে আমি যদি বলি টোটাল পজিটিভ চার্জ stored at any instant, আমি যদি এনসাইডের হোলের জন্য যদি আমি বলি তাহলে হচ্ছে কি সেটা হচ্ছে এভাবে এক্সপোনেনশিয়ালি ডিকে করে আমরা জানি। তাহলে এক্সপোনেনশিয়ালি যদি আসলে সেটা ডিকে করে তাহলে যেটা হবে যে এখানে আমরা আসলে টোটাল চার্জটা যেটা হচ্ছে পাবো এই ইন্টিগ্রেশনের মাধ্যমে, অর্থাৎ এই এরিয়াটার সাথে রিলেটেড ইন্টিগ্রেশন, মানে 0 থেকে আমি যদি ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে কি আমরা আসলে এই এরিয়াটা আমরা আসলে পাচ্ছি। আর এটা যে টোটাল চার্জ দিচ্ছে সেটাও কিন্তু বোঝা যায়। দেখেন এই ডিপি এর ইউনিটটা হচ্ছে কি পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, পার সেন্টিমিটার কিউব। তার আপনি যদি সেটাকে ইন্টিগ্রেট করেন, ডিপি কে যদি আপনি এক্সএন এর রিলের সাথে ইন্টিগ্রেট করেন তাহলে পার সেন্টিমিটার কিউবের সাথে কি গুণ হচ্ছে, একটা সেন্টিমিটার গুণ হচ্ছে, তার মানে পার সেন্টিমিটার স্কয়ার আসতেছে। ঠিক আছে, আবার সেটাকে আপনি দেখেন বাইরে এরিয়া দিয়ে গুণ করতেছে, এরিয়ার ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে সেন্টিমিটার স্কয়ার আর এখানে পার সেন্টিমিটার স্কয়ার মানে সিএম মাইনাস 2 যেটা, এই দুটো গুণ হয়ে কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে এরিয়ার যেটা সেন্টিমিটার স্কয়ার আর এই যে ইন্টিগ্রেশনের ফলে যেটা আমরা পার সেন্টিমিটার স্কয়ার যেটা পাচ্ছি, এটা কাটাকাটি গিয়ে এটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে এবং বাইরে একটা কিউ দিয়ে গুণ করলে ফাইনালি বামপক্ষের ইউনিটটা কি হচ্ছে, চার্জ কুলম্ব হচ্ছে। বুঝা গেছে ইন্টিগ্রেশনটা কেন এরকম হলো? আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, আমি একটু জাস্ট ঝটপট ইন্টিগ্রেট করে দেখাই, সময় বেশি নাই। তাহলে আমরা যদি ওই যে যেটা হচ্ছে যে ডেল পি এর যে এক্সপ্রেশন যেটা আছে সেটাকে যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা যেটা হচ্ছে কি ডেল পিটাকে যদি আমি এভাবে করে যদি বসিয়ে দিই, ঠিক আছে, ডেল পি এর এক্সপ্রেশন কেন এভাবে আসে সেটা আমি গতদিন দেখেছি, তো বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশনটা আমি আর দেখাইলাম না, এটা আপনারা নিজেরাই করতে পারেন। তাহলে পজিটিভ চার্জটা হবে ফাইনালি ইন্টিগ্রেশনের যে রেজাল্ট যেটা আসবে এরকম আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার টোটাল পজিটিভ চার্জ আসবে। তাহলে হচ্ছে কি আমাদের যে টোটাল যে কারেন্ট যেটা x(n)0, আপনারা জানেন কারেন্ট সমান সমান কি হবে, কারেন্ট সমান সমান হচ্ছে কি চার্জ ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে, মানে যে সময় পর পর হচ্ছে কি তার রিপ্লেনিশমেন্ট হচ্ছে। ঠিক আছে, যেহেতু এখানে আমি হোল নিয়ে কাজ করতেছি, তো হোলের যে লাইফ টাইম আছে সেটা দিয়ে আমি আসলে ভাগ করলাম, তাহলে ফাইনালি সেটা আমরা আসলে কি পাই। আচ্ছা, আমি যেটা হচ্ছে কি বলছিলাম যে ডিফিউশন লেন্থে যখন আমি ডেফিনেশন দিছিলাম
চ্যাপ্টার 4 এ, তখন হচ্ছে কি এক্সপ্রেশনটা ছিল এরকম যে এলপি স্কয়ার সমান সমান ডিপি টাউ পি। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি, একটা এলপি যদি এক সাইডে রাখি, এলপি বাই টাউ পি সমান সমান কি হবে, ডিপি বাই এলপি হবে। ঠিক আছে, এলপি বাই টাউ পি সমান সমান কি হবে, ডিপি বাই এলপি হবে। এটা হচ্ছে যেটা চ্যাপ্টার 4 এ আমরা দেখে আসছি, চ্যাপ্টার 4 এ যখন ডেফিনিশন দিছিলাম। ঠিক আছে, চ্যাপ্টার 4 এ হচ্ছে কি আমরা এটা বলছি, এখান থেকে আমরা হচ্ছে কি এই সম্পর্কটা আমরা আসলে লিখতে পারি। ঠিক আছে, তো আমরা কিছুক্ষণ আগে যে এক্সপ্রেশন ছিল সেখানে একটা জায়গায় এলপি বাই টাউ পি ছিল, সেটাকে যদি আমি রিপ্লেস করি ডিপি বাই এলপি দিয়ে, ঠিক আছে, তাহলে এটাই হতেছে আমাদের আইপি যেটা xn 0 তে তার কারেন্টের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে কি আমার এরকম দাঁড়ায়। হ্যাঁ, আইপি এর কারেন্টের যে এক্সপ্রেশনটা সেটা আসলে বেসিক্যালি এরকমই দাঁড়ায়। তো এটা কিন্তু আমি গতদিন হচ্ছে কি দেখিয়েছিলাম আপনাদেরকে জাস্ট আমি একটু রিমাইন্ড করে দিই, এই যে এভাবে দেখিয়েছিলাম। ঠিক আছে, এই যে xn 0 যেটা ছিল, যে আমরা এখানে যেটা শুরুতে বলছিলাম যে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে কি ডেল পি এর একটা ফাংশন, এবং ডেল পি xn এর ভ্যালু আমরা যদি 0 বসাই, 0 বসালে এই যে কিছুক্ষণ আগে যে এক্সপ্রেশনটা আমি দেখালাম সেই এক্সপ্রেশনটাই কিন্তু আমি গতদিন আসলে দেখিয়েছি। ঠিক আছে, যেটা আমরা হচ্ছে চার্জ কন্ট্রোল মেথড থেকে আসলে আমরা নিয়ে আসতে পারি। তো অনুরূপভাবে আমরা হচ্ছে কি ইনসাইড এর জন্য যদি আমি কারেন্টের এক্সপ্রেশন রেখে আগের মতো যদি যোগ করে দিই, তাহলে এভাবে করেও কিন্তু এই ডিরাইভেশনটা আসলে করা যায়। ঠিক আছে, এটা একটা বিকল্প পদ্ধতি যেটা হচ্ছে গতদিন আসলে বলা হয়নি।